বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন আলোচনা অনলাইন আলোচনায় আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন, তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন পরাদউদ্দিন আহমেদ ভূঁইয়া। আসন্ন আপনারা জানেন যে আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সহ সম্পাদক পদপ্রার্থী। ইতিমধ্যে তিনি গত নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এর পূর্ব নির্বাচনে অংশগ্রহণ করেছেন। পরাদউদ্দিন ভূঁইয়া ইতিমধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবীদের মধ্যে ইতিমধ্যে সাড়া ফেলেছেন এবং তিনি একজন সহ সম্পাদক পদপ্রার্থী হিসাবে তার গ্রহণযোগ্যতা গত নির্বাচনে তিনি প্রমাণ করেছেন। এবং তাকে আমরা আজকে অতিথি করেছি এই জন্য যে তিনি তার কিছু ভাবনা রয়েছে নির্বাচনে তিনি কেন প্রার্থী হয়েছেন, তিনি নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে নির্বাচনে তিনি কিভাবে দেখতে চান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামগ্রিক বিষয়গুলো তিনি অনেকটা ধারণা নিয়েছেন, কারণ তিনি আইনজীবীদের সাথে সবসময় তার সম্পৃক্ততা রয়েছে। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়া তিনি একজন নিয়মিত প্র্যাকটিশনার বাংলা সুপ্রিম কোর্টে। তিনি প্রতিদিন আইনজীবীদের খোঁজ খবর নেন, তিনি আইনজীবীদের সাথে থাকেন এবং তিনি এই নির্বাচনে একজন সহ সম্পাদক পদপ্রার্থী। আসন্ন সুপ্রিম কোর্ট নির্বাচনে ইতিমধ্যে তিনি তার প্রার্থিতা ঘোষণা করেছেন এবং তাকে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি। আমাদের সাথে হয়তো আরেকজন অতিথি যুক্ত হবেন, তবে এই মুহূর্তে আমরা ফরহাদউদ্দিন ভূঁইয়া তাকে আমরা অতিথি হিসেবে পেয়েছি এবং আমাদের লয়েস টিভির পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়া, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়া, এই সময়ে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। নির্বাচনকালীন সময়ে আপনারা অনেক বেশি ব্যস্ত থাকেন। তবে খুব বেশি কথা না বলে প্রথমে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যেহেতু নির্বাচনের প্রার্থী, এই নির্বাচনে প্রার্থী হবার আগেও আপনি নির্বাচন করেছেন, কেন মনে হয়েছে যে আপনি দুটি বৃহৎ দলের দুটি যে প্ল্যাটফর্ম রয়েছে সাদা এবং নীল, বাংলা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সাদা নীলের ভোটের লড়াই চলে, আপনি এই দুটি প্ল্যাটফর্মের বাইরে কেন মনে হয়েছে যে আপনি এই নির্বাচনে প্রার্থী হতে চেয়েছেন এবং এই নির্বাচনে বিগত নির্বাচনে আপনি সহ সম্পাদক পদপ্রার্থী ছিলেন, আপনি আসলে সহ সম্পাদক প্রার্থী হিসেবে নিজেকে কিভাবে দেখতে চান এবং আপনার প্রার্থিতার সম্ভাবনা কতটুকু আপনি বিচার করছেন? ধন্যবাদ জনাব মোহাম্মদ আজিজুর রহমান মিশু, এবং যারা দেখছেন এই অনুষ্ঠানটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আসলে আপনি যে কোয়েশ্চেনটা আজকে করেছেন, এটা একটা মানে খুব প্রচলিত। সবাই, আমি যখন প্রার্থী হিসাবে যখন আমার বিজ্ঞ বন্ধুদের কাছে ভোট চাইতে যাই, অনেকেই এই প্রশ্নটা ছুড়ে দেন যে আপনি কেন স্রোতের বিপরীতে হাঁটছেন? আপনি স্রোতের অনুকূলে হাঁটলে তো আপনি পাশ করে যেতেন প্রথম চান্সেই। এবং কেউ কেউ এটাও বলেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা, যে আপনি খুব অনেক ভোটের ব্যবধানে আপনি পাশ করতেন, এরকম অনেকেই বলেন। যাই হোক, এটা হচ্ছে আমাদের বিজ্ঞ বন্ধুদের চিন্তা, কিন্তু আমি কেন আসলে স্রোতের বিপরীতে, অর্থাৎ কোনো দলীয় লেজুর ভিত্তি ফলো না করে নিজে কেন প্রার্থী হয়েছি সহ সম্পাদক পদে, সেটা আমি আজকে একটু পরিষ্কার করব, ক্লারিফাই করব। প্রকৃতপক্ষে আমরা একজন ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল, আমরা আইনজীবী হিসাবে স্বাধীন পেশায় আসছি। এখানে আমাদের কোনো স্যালারির জব নয় এটা। আমি মনে করি যে কারো লেজুর ভিত্তি না করে নিজের পেশাগত উন্নয়ন, পেশাগত মান উন্নয়ন এবং আমার বিজ্ঞ বন্ধুদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে যে সমস্ত আইনজীবী বান্ধব ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, সেগুলা করতে গেলে আমাকে কোনো দলীয় লেজুর ভিত্তি করে, তাদের পদলেহন করে, তাদের পদাঙ্ক অনুসরণ করে, তাদের মন মন সন্তুষ্ট করে তাদেরকে চলতে হবে এবং তাদের কাছ থেকে নমিনেশন নিতে হবে। এটাকে আমি একজন স্বাধীন পেশাজীবী হিসেবে লজ্জাস্কর মনে করি। এবং এই জন্য আমি যেহেতু ভোট প্রার্থী হচ্ছে আমার বিজ্ঞ বন্ধুদের কাছে, তো আমি বিজ্ঞ বন্ধুদের কাছ থেকে, বিজ্ঞ বন্ধুদের ভোটের মাধ্যমে যদি তাদের ভালোবাসায় যদি নির্বাচিত হতে পারি, তাহলে কাজ করব আইনজীবীদের স্বার্থে। সেই ক্ষেত্রে আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হতে চাই না। আর আমি বারের নির্বাচনকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে রাষ্ট্রীয় পদ পদবি, এএজি, ডিএজি বা অন্য কোনো লোভনীয় পদের জন্য মুখাপেক্ষী নই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি একজন বিশ্বাসী মানুষ। আমি বিশ্বাস করি যে মানুষ যখন সৎকর্ম করে এবং ভালো কাজ করে, পরিশ্রম করে, তার রিটার্ন আমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, উনি সেটা যথাযথভাবে ফিরিয়ে দিবেন। কারো আমি যদি একেবারে দলের লেজুর ভিত্তি করি, আমার নিজের অস্তিত্ব আত্মমর্যাদাকে বিকিয়ে দিয়ে যদি আমি তাদের পদাঙ্ক অনুসরণ করি, তাহলেই যে আমি একেবারে পেশাগতভাবে অনেক ডেভেলপমেন্ট করতে পারবো, নিজের ব্যক্তিগত উন্নয়ন করতে পারবো, সেটাকে আমি মনে করি না। অর্থাৎ সবকিছু ওয়েল ডিফাইন্ড। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সৎভাবে কাজ করলে
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, যেখানে অন্যায়, অনিয়ম এবং দুর্নীতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বা লিগ্যাল ফ্র্যাটার্নিটিতে হচ্ছে, সেখানে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি ওখানে আমার আমার যথাযথ প্রচেষ্টা এবং আমার যথাযথ যে আপনার প্রয়াস সেটা চালানোর জন্য। তো আমি যদি তাদের আজ্ঞাবহ হয়ে যাই, নিশ্চয়ই তাদের গাইডলাইন অনুসারে আমাকে চলতে হবে, নিশ্চয়ই তাদের এজেন্ডা বাস্তবায়নে আমাকে আমার নিজের যে আত্মমর্যাদা সেটাকে আসলে বিকিয়ে দিতে হবে, তাদের কথা মতো আমাকে তাদের কথা বাস্তবায়ন করতে হবে। আমার মন থেকে যেটা চাইবে সেটা আমি করতে পারবো না। সঙ্গত কারণে আপনি নিশ্চয়ই জানেন, বিগত নির্বাচনগুলোতে যারা দলীয় প্রার্থী অ্যাডভোকেট হয়েছেন তারা তাদের দলের ফরাদুদ্দিন এজেন্ডা ভূঁইয়া, বাস্তবায়নের জন্য মরিয়া ফরাদুদ্দিন হয়ে ভূঁইয়া ওঠেন। আপনাকে এই পর্যায়ে থামাতে হচ্ছে। ফরাদুদ্দিন ভূঁইয়া, আপনার ডিভাইসে সাউন্ডে হয়তো সমস্যা দেখা দিচ্ছে, আপনার কথাগুলো আমরা বুঝতে পারছি না। তবে অ্যাডভোকেট ফরাদুদ্দিন ভূঁইয়া, আপনি যে বিষয়গুলো আলোকপাত করেছেন সেই বিষয়গুলোর সাথে আমরা আপনার কথাগুলো বুঝতে পেরেছি। আপনি গত নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এর আগের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আপনার কাছে যদি একটি প্রশ্ন করা হয় যে দুটি বড় দলের বাইরে ইলেকশন করতে গেলে প্রথম কোন কোন আসলে সমস্যাগুলো চোখে পড়ে একজন প্রার্থীর, কারণ স্বতন্ত্র প্রার্থীরও কিছু সমস্যা চোখে পড়ে, এটা আমাদের অনুধাবনের জায়গা থেকে আমরা বুঝতে পারি। আপনি কি কি সমস্যা নিজে দেখেছেন? অ্যাকচুয়ালি গত নির্বাচনের আগের যে নির্বাচনটা আমি করেছি, ওখানে বিজ্ঞ আইনজীবীগণ আমাকে 552টি ভোট দিয়েছিলেন। পরবর্তী নির্বাচনে 668 জন বিজ্ঞ আইনজীবী সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আমাকে তাদের মূল্যবান সমর্থন দিয়েছেন। আর আমি কিন্তু স্বতন্ত্র প্রার্থী নই, আমি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী। আমি এটাকে আরেকটু পরিষ্কার করে দিচ্ছি। স্বতন্ত্র প্রার্থী হচ্ছে ভিন্নতা, ভিন্ন রকম প্রার্থী, একটু একটু ভ্যারিয়েশন থাকবে। আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, আমি স্বাধীন প্রার্থী, পরাধীন নই। তারা যেরকম তাদেরকে কীর্ণক ঘোরায়, তাদেরকে গলায় রশি লাগিয়ে ওনারা ঘোরাতে পারবে, আমাকে সেটা পারবে না। সেজন্য আমি আমাকে স্বাধীন প্রার্থী হিসাবে মনে করি, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, এবং আমি একজন স্বাধীন পেশাজীবী হিসাবে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি একজন স্বাধীন প্রার্থী। আর একটা কথা বলে রাখা ভালো, যে মামুলি বা শর্টকাট ওয়েতে কোনো সফলতার চেয়ে সংগ্রামী এবং মহৎ ব্যর্থতা অনেক সম্মানের, অনেক বেশি মর্যাদার, সেটা আমি দৃঢ়ভাবে ধারণ করি। এই জন্যই আমি কারো কাছে মাথা নত করতে বাধ্য নই, করবও না, এবং আমার ভোটারদের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল। এবং সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে আমি প্রার্থী হয়ে বিজ্ঞ বন্ধুদের কল্যাণে নিজেকে ডেডিকেট করার জন্য যে প্রয়াস নিয়েছি, সেই প্রয়াস অব্যাহত থাকবে। এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ যে 668 জন বন্ধু আমাকে গত বছর সম্মানিত করেছেন, ভোট দিয়েছেন, তাদের ম্যান্ডেট দিয়েছেন, এর অর্থ এই দাঁড়ায় যে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসাবে ওনারা 668 জন বিজ্ঞ বন্ধু সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী আমাকে তারা আমাকে সাহস জুগিয়েছেন যে না, এই প্ল্যাটফর্মে আপনি যান, আমরা আপনার সাথে আছি। তারাও এই মনোভাব পোষণ করেন, আমি একা নই। সুতরাং আমি আরো দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নির্বাচনে জয়লাভেরও আমি আশা প্রকাশ করছি, এবং আশা করি বিজ্ঞ বন্ধুগণ নিজেদের স্বার্থে, নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের স্বার্থটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য, বারের উন্নয়নের জন্য এই আগামী 10 এবং 11 যে মার্চে যে অনুষ্ঠিতব্য যে নির্বাচন আছে, সেখানে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আরেকটা বিষয় জনাব আজিজুর রহমান যেটা এখানে উত্থাপন করলেন, যে আসলে কি ধরনের সমস্যায় পড়তে হয়। আসলে বিজ্ঞ বন্ধুরা অনেকের সাথে আমি ফেস টু ফেস, যখন ইন পার্সন যখন ভোটের জন্য যখন যাই, বা সবার সাথেই তো মোরলেস প্রফেশনে যখন আমরা কোর্টে থাকি কথাবার্তা হয়, তো ওনাদের একটাই কথা যে আপনি একটা প্যানেলে চলে যান, আপনি একটা দলে চলে যান, অনেকেই বলেন। তো আমি খুব পোলাইটলি এবং আসলে সেভাবেই আমি তাদেরকে বলি যে আমার যেই অবস্থানটা আমি পরিষ্কার করে দেই, এই সমস্যাটাই বেশি পড়তে হয়। অনেকে যারা আমাকে খুব বেশি পছন্দ করেন, অনেকে যারা আমাকে খুব স্নেহ করেন, অনেকে যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা বলে যে তুমি একটা দলীয় ব্যানারে যাও, তুমি পাশ করে ফেলবা। এই সমস্যাটাই বেশি এনকাউন্টার করতে হয় আমাকে। আর এটা কোনো সমস্যা মনে করি না। যাদেরকে আমি বুঝাতে পারি, একটু সময় লাগে, যাদেরকে আমি বুঝাতে পারি যে লার্নেড ফ্রেন্ড, বিষয়টা হচ্ছে এরকম, আমি চাচ্ছি হচ্ছে এটা, তখন আমরা বুঝে যাই, ঠিক আছে, ওকে, তুমি যে এই রাস্তায় আসছো এটা ওকে, দ্যাটস গুড। এবং আমি আরেকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিতে চাই। আপনি দেখুন, গত 10 বছর বা তারও আগের, বা 15 বছরে আপনি ফিরে যান, 15 বছর আগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন পদ্ধতি বা নির্বাচনে যে প্রতিনিধিত্ব করা বা
তাদের প্যানেল ঘোষণার বিষয় কি এমন ছিল? নিশ্চয়ই নয়। আপনি জানেন যে আপনাদের আমলে বা এর আগে অনেক সিনিয়রদের সাথে আমরা কথা বলেছি, আমরা ওই ইতিহাস দেখলে দেখি যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন এমন হতো যে এখানে কোনো দলীয় প্রার্থী দেওয়া হতো না। সেই অবস্থায় ফিরে যেতে চাই আমি। আমি দেখেছি যে আসলে আমাদের যে ডিগনিটি আছে প্রফেশনাল, এটা প্যাডেলড হয়ে যাচ্ছে, রাস্টেড হচ্ছে পলিটিক্যাল ব্যানারে আসার কারণে। আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ বা হারমোনিয়াস রিলেশনটা এটা অনেকটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এটাকে আমি ফিরিয়ে আনতে চাই। এইটাই হচ্ছে মেইন আমার মৌচু। আর আমরা কারো পেশাজীবীরা কারো আপনার কেনা গোলাম নয়। পেশাজীবীরা এদেশের রাষ্ট্রের একটা 3টা অর্গানের গুরুত্বপূর্ণ অর্গানের লিগ্যাল ফ্র্যাটার্নিটি বা জুডিশিয়ারির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা ল অফিসার, আমরা হচ্ছে অফিসার অফ দ্য কোর্ট। সুতরাং আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানের স্মুথ গভর্নেন্সের জন্য কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। ইকুইটি এবং জাস্টিস এনশিওর করার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা আছে। আমরা যদি লেজুর ভিত্তি করি তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, এবং এটা কিছুটা কিন্তু হয়েও যাচ্ছে, যার ফরহাদউদ্দিন জন্য ভূঁইয়া, আমরা। জি। ফরহাদউদ্দিন ভূঁইয়া, এই পর্যায়ে আপনাকে থামাতে হচ্ছে। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়া, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়া, গত নির্বাচনে আপনি সম্মানজনক ভোট পেয়েছেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি একটি গ্রহণযোগ্যতার জায়গা সৃষ্টি করেছেন। এই নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন সেটা আমরা জানি, ইতিমধ্যে আপনার প্রার্থিতা ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সম্পাদক হিসেবে যদি আপনি নির্বাচিত হন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোন কোন সমস্যাকে আপনি মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবীদের একে সমাধান করা খুবই প্রয়োজন? যদিও আপনার যে পদে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই পদের একজন প্রতিনিধি হিসেবে আপনার কাছ থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা কি কি আশা করতে পারে বলে আপনি তাদেরকে যদি একটু জানাতেন আপনার জায়গা থেকে। ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন, রেজ করেছেন। আমি আমার বিজ্ঞ বন্ধুদের ভোট এবং দোয়া ও সমর্থনে যদি নির্বাচিত হতে পারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সম্পাদক পদে, তাহলে আমি প্রথমেই প্রায়োরিটি দেব যে টাউট, দালাল, ব্রোকার এবং যারা আইনজীবী নন অথচ আমাদের লিটিগেন্ট বা বিচার প্রার্থীদের সাথে যারা প্রতারণা করছে, এদেরকে শক্ত হাতে দমন করতে। আপনি নিশ্চয়ই জানেন এবং জেনে খুশি হবেন যে বিগত কয়েক বছর যাবত আমি এই ধরনের একটা আন্দোলনের সাথে জড়িত। আমি একটা সংগঠন, এটার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে অনেক বিজ্ঞ বন্ধু আছেন। আর তাছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গত সেশনে আমাকে তাদের যে টাউট উচ্ছেদ সাব কমিটি আছে এটাতে কোঅপ করেছে, আপনি নিশ্চয়ই জানেন, নির্মূল এর জন্য। তো আমরা উত্তরোত্তর চেষ্টা করেছি টাউট নির্মূলের জন্য। আপনি আরো জানেন যে সারা বাংলাদেশের প্রতিটি আইনজীবী সমিতি থেকে টাউট উচ্ছেদের জন্য এবং যারা আইনজীবী নয় কিন্তু বিচার প্রার্থীদের হয়রানি করছে বিভিন্নভাবে ছদ্মবেশ ধারণ করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশনে আমি একটি রিট পিটিশন দায়ের করেছিলাম, এবং সেই রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত কিন্তু রুল নাইসা ইস্যু করেছে এবং ডাইরেকশনও দিয়েছে। সেটা কিন্তু আবার বাংলাদেশ বার কাউন্সিল আপনার কমপ্লাইও করেছে। এই যে বিষয়টা টাউট এবং আমাদের যে পেশাগত মর্যাদাকে নষ্ট করছে, আমাদের লিগ্যাল ফ্র্যাটার্নিটির যে পরিবেশটাকে নষ্ট করছে, অনেক নিরীহ বিচার প্রার্থীদেরকে মিসগাইড করছে, তাদেরকে পথে নামিয়ে দিচ্ছে, আমাদের পেশাকে হুমকির মুখে নিয়ে যাচ্ছে, এটা আমার প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে আমাদের আদালতে দেখা যাচ্ছে আমরা অনেকেই যে কোনো মামলা অর্ডার হওয়ার ক্ষেত্রে, অর্ডার হওয়ার পরে পরবর্তীতে যে আপনার অর্ডারগুলো কমিউনিকেট করার বিষয় থাকে, তারপরে সেকশনে কিছু কাজ থাকে, আমাদের অ্যাফিডেভিট সেকশন ইতিমধ্যে কিছুটা একটা অর্ডার শৃঙ্খলায় চলে আসছে। সকল ক্ষেত্রে আদালতের, নিম্ন আদালতে, উচ্চ আদালতে সকল ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কিছুটা এখানে অনিয়মের বিষয় থেকে যায়। তো এই জিনিসগুলাকে আমি অ্যাড্রেস করেছি এবং এগুলা দ্বিতীয় ধাপে আমি করব, মানে সেকেন্ড ইস্যু হিসাবে আমি এগুলাকে আমার নির্বাচিত কার্যকরী কমিটির সকল সদস্য এবং নেতৃবৃন্দকে নিয়ে আমি এবং প্রয়োজন হলে মাননীয় প্রধান বিচারপতির সাথেও আমরা আলোচনা করে প্রয়োজন হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, শক্ত হাতে যেন এগুলো দমন করা হয়। বিচারাঙ্গনের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করব। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিটা রয়েছে, এই লাইব্রেরি ডিজিটালাইজড করার চেষ্টা করব। এটা আসলে এখন আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বাসায় থেকে বই পড়তে পারি না। পৃথিবীর উন্নত অনেকগুলা দেশেই এবং আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু লাইব্রেরিটা ডিজিটালাইজড করা হয়েছে। ইচ্ছা করলে আমরা আমাদের চেম্বার থেকে বসে কিন্তু বই পড়তে পারি, বই বড় করতে পারি। এই যুগে কিন্তু তথ্য প্রযুক্তিতে আমাদের দেশ কিন্তু অনেক উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। সুতরাং তথ্য প্রযুক্তির প্রপার আমরা ইউটিলাইজেশন কেন করব না? লাইব্রেরিকে ডিজিটালাইজড করব
এই বিষয়গুলো থাকবে। তারপরে ক্যান্টিনে আছে, ক্যান্টিনে অনেক আইনজীবীদের খাবারের মান অনেকটাই নাজুক। আমাদের বড় বড় সিনিয়ররা অনেকেই কিন্তু ওই ক্যান্টিন গুলাতে যান না, যার জন্য ওনারা বুঝতে পারেন না। আমাদের তরুণ বন্ধুগণ যখন ওখানে যান, এটা বুঝতে পারে যে এখানে কি পরিবেশটা এখন বর্তমানে বিদ্যমান আছে, সেগুলো আছে। আমরা আসলে কোনো এই আপনার পপকর্নের মতো বা হাওয়াই মিঠাইয়ের মতো কোন রকম প্রলোভনা দিব না আসলে। আমরা যেটা আইনজীবীদের জন্য কল্যাণমুখী, আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তাদের পেশাগত মান উন্নয়ন, প্রফেশনাল ট্রেনিং এবং বিবিধ ডিবেটিং সোসাইটি বা ডিবেটিং এর আয়োজন করা। আমার একটা খেয়াল আছে এরকম যে আপনার লিগ্যাল রিসার্চ এবং আপনার ভার্বাল সাবমিশন, এগুলার নিয়ে টুর্নামেন্ট ছাড়া বা এগুলার কোনো কম্পিটিশন করা, যাতে লিগ্যাল ইন্টারপ্রিটেশন মানে ল রিলেটেড কাজে আইনজীবীদেরকে অলওয়েজ যুক্ত রাখা। শুধুমাত্র এটাকে যদি আমরা একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মতো খেলাধুলার মাঠ বানিয়ে দেই, হ্যাঁ, বিভিন্ন রকম মুখরোচক বিভিন্ন প্রোগ্রাম যদি এখানে আমরা থ্রো করি, তাহলে এটা আমাদের দীর্ঘমেয়াদী লং টার্ম কোনো কল্যাণ বয়ে আনবে না। আমরা যেহেতু আইনজীবী, আমাদের কাজ হচ্ছে বইপুকো হওয়া। আমাদের প্রচুর পড়াশোনা দরকার। আমাদের পুঁজি হচ্ছে কিন্তু বই, আমাদের পুঁজি হচ্ছে লিগ্যাল নলেজ, লিগ্যাল রিসার্চ। এই জিনিসগুলোকে যত আমরা স্টক পাইল করতে পারবো নিজেদের মাঝে, এগুলো যত অ্যাকুয়ার করতে পারবো, ততই কিন্তু আমরা আইনের শাসন নিশ্চিত করতে পারবো, নিজেদের প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে পারবো, এবং আমাদের যে প্রতিষ্ঠানটা আছে সুপ্রিম কোর্ট, এটার মর্যাদাও কিন্তু অক্ষুণ্ণ থাকবে। আমরা যদি বার যদি উন্নত হয়, বেঞ্চও উন্নত হবে। আমরা আম গাছে তো আর তেঁতুল গাছে তো আর আম আশা করতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে বিচার হচ্ছে না, ন্যায় বিচার হচ্ছে না, সেরকম বিচারক ও নিয়োগের প্রয়োজন আছে, যারা সৎ, মেধাবী, যোগ্য, তাদেরকে কোনোভাবেই টলানো যাবে না। আদর্শবান যারা, তাদেরকেই বিচারক হিসেবে নিয়োগ দিতে হবে। এখন যদি আমরা যেমন তেমন লোক বিচারক হিসেবে নিয়োগ দিয়ে যদি আমরা অনেক বেশি আশা করি, তাহলে তো হবে না। এই জিনিসগুলো আমি অ্যাড্রেস করব। এছাড়াও অনেক রেলিভেন্ট কাজ আছে, ভাইটাল বিষয় হচ্ছে এগুলা। এবং বারের বা লাইব্রেরিতে প্রচুর পরিমাণে রিসোর্স রিসোর্স থাকতে হবে, বই থাকতে হবে। আমি দেখেছি যে অনেক বইয়ের স্ক্যারসিটি আছে। কিছু মৌলিক বই ছাড়া বা ডিসিশন ছাড়া অনেক বই পাওয়া যায় না। অনেক সময় আমরা অনেক বিদেশি বই খোঁজ করি, পাই না। এই জিনিসগুলোর কালেকশন থাকতে হবে বারে। আর পড়াশোনা করতে গেলেই দেখা যায় যে বই নেই। এখন যদি আমরা পড়াশোনা করার জন্য লাইব্রেরিতেই না ঢুকি, লাইব্রেরিতে গিয়ে দেখবেন যে অনেক চেয়ার ফাঁকা রয়ে গেছে। কেন ফাঁকা থাকবে লাইব্রেরিতে? লয়াররা লাইব্রেরিতে যাবে, লাইব্রেরির চেয়ার বসতে পারবে না, এরকম সিরিয়াল দিতে হবে। তাহলেই বুঝতে পারবো যে আমরা পেশাগতভাবে অনেক সচেতন হয়েছি। লাইব্রেরি মুখী হতে হবে আমাদেরকে। সেই চেষ্টা আমি করব যেন ওখানে লয়াররা যায়, এবং আমাদের পেশাগত মান মর্যাদা, বার ও বেঞ্চের যে সমন্বয়, এই ব্যাপারে আমি ক্ষুদ্র মানুষ কি বলবো। বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা সিনিয়র যারা আছেন, তারা এটা সমন্বয় করবেন। তবে আমি সর্বাত্মক চেষ্টা করব যে এই জিনিসগুলা কিভাবে করা যায়। জুনিয়র বন্ধুদের অনেক সময় দেখা যায় যে ওনারা ভালো বেঞ্চ বা ওনারা বেশিরভাগ ক্ষেত্রে যে মশান বেঞ্চ গুলার ক্ষেত্রে অনেকে আমরা ডিপ্রাইভ হতে হয়, যে কাঙ্ক্ষিত রিলিফ অনেক সময় পাওয়া যাচ্ছে না বা সময় মতো। আর এই জিনিসগুলা অ্যাড্রেস করার সময় এসেছে। শুধুমাত্র আমরা এরকম যদি করি, দুঃখজনক হলেও সত্য যে অনেকে আছেন জুনিয়রদেরকে খুব বেশি একটা, জুনিয়র বিজ্ঞ বন্ধুদেরকে খুব বেশি একটা শিখাতে চান না, এদেরকে এক্সপার্ট বানাতে চান না। তার কারণটাও লং টার্ম একটা টার্গেট থাকে এদের। জুনিয়র বন্ধুদেরকে যদি এক্সপার্ট করে ফেলা হয়, তাহলে ওই যে মামলাটা রিসিভ করে ওনাদের কাছে সিনিয়র ব্রিফ হিসেবে নিয়ে যাবে কে? ওনাদের রোজগারে বাটা পড়ে যাবে। এই জন্য কিন্তু এই ধরনের ইন্টেনশন আমাদের মাঝে নেই। আমরা চাই যে বিজ্ঞ বন্ধু যে আজকে সনদ পেয়েছে, সেই যেন নিজেকে পরিপক্ক পারফেক্ট একজন লিডার হিসেবে সে যেন ডায়াসে গিয়ে তার মামলা উইন করতে পারবে, সেই ধরনের ভার্বাল সাবমিশন রাখতে পারবে, লিগ্যাল ইন্টারপ্রিটেশন করতে পারবে। এই জিনিসগুলোই আমরা চাই। আমরা কারো পিছনে পিছনে হেঁটে অন্যজনের পকেট বাড়ি করার পক্ষে আমরা নই। আমরা চাই যে সবাই একজন পারফেক্ট লয়ার হিসেবে এখানে প্রতিনিধিত্ব করুক। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়া, আপনার যে বিষয়গুলো আপনি অবতারণা করেছেন, সেই বিষয়গুলোর মানে যে জায়গাগুলো আপনি আলোকপাত করেন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই গুরুত্বটাকে গুরুত্ব দিতে চাই। যারাই নির্বাচিত হন, তারা আশা করি আপনার এই বিষয়গুলোকে এবং সামগ্রিকভাবে এই বিষয়গুলোকে তারা উপলব্ধি করবেন বলে আমি বিশ্বাস করি। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়া, আপনি নিজে বলেছেন যে আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আপনার কাছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন প্রক্রিয়া, আমরা জানি যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন একটি প্রশংসিত হয় সবসময় নির্বাচন প্রক্রিয়াগত দিক থেকে। আপনার কাছে কি মনে হয় যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের যে নির্বাচন নিয়ে যে মানুষের যে বিশেষ করে আইনজীবীদের যে আকাঙ্ক্ষা জায়গাটা, এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে একজন প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন এবং নির্বাচন প্রক্রিয়াকে আপনি কিভাবে দেখেন? আসলে এই নির্বাচন প্রক্রিয়াকে আরো বেশি যুগোপযোগী করা যায় কিভাবে, আপনার দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি সত্যিই বলেছেন যে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন, এটা একটা উদাহরণ স্বরূপ, একটা জ্বলন্ত উদাহরণ যে কিভাবে
অত্যন্ত সুচারুরূপে এবং নিরপেক্ষভাবে সুন্দরভাবে ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এমন যদি হতো তাহলে, সব জায়গায় যদি এমন হতো তাহলে আমাদের দেশ আর অনেক এগিয়ে যেত বলে আমি মনে করি আর কি। তো আমাদের নির্বাচন কমিশনার যারা থাকেন বা কমিশন যেটা থাকেন, সাব কমিটি থাকে, প্রশংসনীয় কাজ করেন, অনেক খাটেন এবং এখানে আমার আসলে এই ব্যাপারে আমার কোনো বলার কোনো ভাষা নেই। প্রার্থী হিসাবে আমি শতভাগ এদের উপর হ্যাপি এবং ট্রাস্ট ওয়ার্দি ওনারা সকল বিষয়েই। আমাদের সুপ্রিম কোর্ট বার নির্বাচনের পদ্ধতি নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। আমার কিছু সাজেশন আছে। নির্বাচনে যে প্রচারের যে সিস্টেমটা আছে, বর্তমানে বিদ্যমান যে প্রচার প্রচারণার যে পদ্ধতি আছে, এই পদ্ধতিটা কমপ্লিটলি আমাদের ডিগনিটির সাথে যায় না, আমাদের মর্যাদার সাথে যায় না। আমরা প্রার্থীরা এরকম কার্ড বানিয়ে হাতে হাতে দিব, লাইন ধরে দাঁড়িয়ে থাকবো, মামলা। আমাদের কিন্তু এই যে আমাদের নির্বাচন হবে 10 তারিখ, 11 তারিখ, 11 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের কোর্ট কিন্তু চলছেই, মামলা মোকদ্দমা কিন্তু থাকে। কিন্তু প্রার্থীদের কি করতে হয়, তাদের ফলোয়াররা বা তাদের যে সাপোর্টাররা কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে এই কোনায় ওই কোনায়। আইনজীবীরা অনেক সময় বিব্রত হন, বিশেষ করে এই করোনার মাঝে তো অনেক আইনজীবী বিব্রত হন। এই যে ভোট চাওয়ার যে পদ্ধতি বা প্রচারের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আমার কাছে আমাদের যে মর্যাদা আছে মর্যাদার সাথে যায় বলে মনে করি না। এটাকে পরিবর্তন করা উচিত। প্রয়োজনে এমন হতে পারে সেন্ট্রালি একটা ডিজিটাল ফর্মে বা ইলেকট্রনিক ফর্মে প্রত্যেকের বায়োডাটা বা তাদের যে আপিল ভোটারদের প্রতি এই জিনিসগুলা প্রচার করা যেতে পারে, অথবা অন্য আরো কোনো গঠনমূলক পদ্ধতি যেটা অবলম্বন করা যেতে পারে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্ড দেওয়া, এটা আমি মনে করি অর্থের অপচয়, সময়ের অপচয়, আইনজীবীদের মর্যাদার সাথেও এটা কিন্তু যায় না। অনেকে বিব্রত হন এইভাবে কার্ড দেওয়াতে, অনেকে নিতেও চায় না, এরকম আমি দেখেছি কিন্তু। আর হাজার হাজার কার্ড এই স্টক পাইল হচ্ছে, দেখেন আপনি নিচ্ছে আর ফেলে দিচ্ছে, নিচ্ছে ফেলে দিচ্ছে। এটা সঙ্গত কারণে যুক্তিসঙ্গত মনে করি না। এই পদ্ধতিটা যদি পরিহার করা যায়, এই পদ্ধতিতে যদি সংস্কার আনা যায়, নতুন কিছু যদি অ্যাড করতে পারে, তাহলে বর্তমান নির্বাচন কমিশন যারা আসছেন, আমি যতদূর শুনেছি মাননীয় বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব AFM আব্দুর রহমান সাহেব, উনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন বলে আমি শুনেছি, আমি এখনো কনফার্ম নয়, শুনেছি। তো আশা করি উনি উনার বিচারিক জীবনে যেরকম প্রজ্ঞার সহিত উনি কার্যক্রম করেছেন, উনি সেটা করবেন। আমরা খুবই খুশি হয়েছি উনার মতো একজন কমিশনারকে পেয়ে, নির্বাচন কমিশনারকে পেয়ে। তো আশা করি উনি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আসলে নির্বাচনে প্রচার প্রচারণার যে বিষয়গুলা এবং বিভিন্ন রকম স্লোগান দেওয়া, অনেক সময় দেখা যাচ্ছে যারা ভোটার নয় ওনারাও স্লোগান দিচ্ছে, মুহুর্মুহু স্লোগান বেজে উঠছে। এইগুলা তো আইনজীবীদের ভোট নেওয়ার জন্য স্লোগান বা কার্ড বা লিফলেট কোনো কাজ করে না, নিয়ামক হিসেবে কাজ করে না। বিজ্ঞ বন্ধুগণ তাদের ভোটাধিকার প্রয়োগে যথেষ্ট সচেতন। ওনারা অত্যন্ত দক্ষ সতর্কতার সহিত ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে যারা আছেন আমাদের বিজ্ঞ বন্ধু, মিনিমাম ডাবল গ্রাজুয়েট, কেউ পিএইচডি হোল্ডার, কেউ আবার হাইলি এডুকেটেড, অনেকেই আছে ট্রিপল মাস্টার্স, আবার কেউ 4টা মাস্টার্স করাও আছে। তো এখানে একেবারেই দেশের শীর্ষ মানে সর্বোচ্চ আদালতের বিজ্ঞ আইনজীবীদের নির্বাচনে এই ধরনের কার্ড দিয়ে, লিফলেট দিয়ে, স্লোগান দিয়ে ভোট নেওয়া যায় বলে আমি মনে করি না একজন প্রার্থী হিসাবে। আমি যেটা বুঝতে পেরেছি, আইনজীবীদের হৃদয়ে স্থান করে নিতে হয়, আইনজীবীদের ভালোবাসা পেতে হয়, আইনজীবী বান্ধব কাজ করতে হয়। শুধুমাত্র ঠুনকো কোনো কাজ দেখিয়ে বেলকিবাজি করে কোনো ভোট নেওয়ার এখানে সুযোগ নেই। বিজ্ঞ বন্ধুরা সেই বিষয়টা খেয়াল রেখেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন আমি মনে করি। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়া, আপনাকে যতটুকু আমরা আপনার সম্বন্ধে এই পর্যায়ে আমরা বুঝতে পেরেছি, আপনি নির্বাচনের স্বচ্ছতার কথা বলেছেন। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন, পরীক্ষিত নির্বাচন, আপনি নিজে ইতিমধ্যে প্রার্থী ছিলেন, নির্বাচনে অংশগ্রহণ করে এই বিষয়গুলোর সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা রয়েছে। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়া, আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করি। যেহেতু একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, আপনি কি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন কিনা, এবং সেই রাজনৈতিক দলের যারা অনুসারী তাদের সাথে নিশ্চয়ই আপনার সম্পর্ক থাকতে পারে। আপনার সম্পর্কে জানতে চাই, আপনি আসলে কোন দলের সমর্থক ছিলেন কিনা, এবং আপনার ছাত্র জীবন, আপনি যখন স্কুল জীবনে এই বিষয়ে আপনার আপনার রাজনৈতিক সম্পৃক্ত, আপনার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, সেটি আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে নিশ্চিত করতে পারছি যে যারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি যারা আমার ছাত্র জীবন আমি একটু বলে নিচ্ছি জনাব মিশু। ছাত্র জীবন থেকে কর্মজীবন, ছাত্র জীবনে কখনো আমি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। বরাবরের মতো আমি একটু চেষ্টা করতাম বই খাতার সাথে সম্পর্ক রাখার জন্য। আমি কোনো শর্টকাট ওয়ে পছন্দ করতাম না। আর যেটাকে পুটিং অয়েল, ওই যে কাউকে কারো কাছে
একমাত্র আল্লাহর কাছে মুখাপেক্ষী হওয়াকে আমি পছন্দ করি। আর অন্য কারোর কাছে মুখাপেক্ষী হওয়া, কারোর কাছে কাউকে ধরে বেঁধে কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা কখনো করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করব না। সেটা আরো পরিষ্কার করে দিলাম দর্শকদেরকে। সুতরাং আমি মনে করেছি যে বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে, বা অতীতেও যা ছিল প্রেক্ষাপটে, রাজনীতি অবশ্যই ভালো জিনিস, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি করার জন্য যে যোগ্যতাগুলো থাকা দরকার, সেই যোগ্যতাগুলা দুঃখজনক হলেও সত্য আমার মাঝে নেই। আমাদের দেশে রাজনীতি করতে হলে যেই যোগ্যতা থাকা দরকার, দুঃখজনক হলেও আমার মাঝে এই যোগ্যতাগুলো নেই। আমি মনে করি এগুলো আমার অযোগ্যতা। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়া, আপনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সম্পাদক পদপ্রার্থী। আপনার কাছে প্রত্যেকটি প্রার্থীর অনেকগুলো শক্তিশালী দিক রয়েছে এবং দুর্বল দিকও থাকে প্রার্থীদের। নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রার্থীর নিজ নিজ যোগ্যতা, তার অবস্থান তার ভোটারদের কাছে তুলে ধরেন। যদি একজন ফরহাদউদ্দিন ভূঁইয়াকে জিজ্ঞেস করা হয় যে এই নির্বাচনে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়ার শক্তিশালী দিকগুলো কোনগুলো, যেগুলো মাধ্যমে ভোটাররা তার প্রতি আকৃষ্ট হতে পারে, যেটি একজন প্রার্থী নিজে বিশ্বাস করে? কারণ প্রার্থীকে তো অন্তত তার ভোটারদের কাছে তার বিষয়গুলোকে তুলে ধরতে হবে। আপনি কেন মনে করেন যে আপনার কোন কোন দিকগুলো আসলে আপনি ভোটারদেরকে আকৃষ্ট করতে পেরেছেন, অতীতেও পেরেছেন, বর্তমানেও পারবেন এবং নিজেকে ঠিক কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারবেন? অত্যন্ত কি বলবো, খুবই ট্রিকি কোয়েশ্চেন। হাউএভার, যেটা বলেছেন যে আসলে নিজের যোগ্যতা সম্পর্কে নিজে বলার চেয়ে আমার বিজ্ঞ বন্ধুগণ যারা ভোটার, তারা সেটা জাজ করে নেবেন। আমি তাদের সাথেই ছিলাম, আছি, রাউন্ড দ্য ক্লক থাকি। দেখা যাচ্ছে যে আপনার হলিডে গুলা ছাড়া একেবারে 8 to 5 পর্যন্ত অনেক থাকি ম্যাক্সিমাম সময়ে। তো তন্মধ্যে আমার পেশাগত দক্ষতা বা পেশাগত জিনিস, পেশাগত জীবন ওনারা দেখে, আমার প্র্যাকটিস দেখে, বা অন্যান্য যে আমার অ্যাক্টিভিটি, আইনজীবীদের জন্য যে কাজ করে যাচ্ছি। ভেরি রিসেন্টলি আপনি জানেন যে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের জন্য নির্দেশনা চেয়ে একটা রিট পিটিশন ফাইল করেছি। এটা আপনার কার্যতালিকায় আসার অপেক্ষায় আছে, আসলে এটা হয়তো শুনানি হয়ে যাবে। তো আইনজীবীদের কল্যাণমুখী যত ধরনের কাজ আছে, সেটা যত চ্যালেঞ্জিংই হোক না কেন, সেই কাজগুলা আমি করে যাচ্ছি। এটাকে আমি মনে করি যে আইনজীবীরা একটু, বিজ্ঞ বন্ধুগণ একটু বিবেচনায় নিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, টাউট নির্মূলের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সর্বপ্রথম যে উদ্যোগ গ্রহণ করেছি জীবনের ঝুঁকি নিয়ে, সেটা আপনি নিশ্চয়ই জানেন। সেটা আমি করেছি আমার কতিপয় বিজ্ঞ বন্ধুদেরকে সাথে নিয়ে। সুতরাং সেই ক্ষেত্রে বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে টাউট, দালাল বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলা কিছুটা হলেও কিন্তু উন্নতি হয়েছে। ওনারা এখন আর আগের মতো বেপরোয়া নেই। আর নিজেকে মনে করি যে ভেঙ্গে যাব না, মচকাবো। অর্থাৎ আমি আমার সততার জায়গায় আমৃত্যু সংকল্পবদ্ধ, এবং যেখানে অনিয়ম, দুর্নীতি অথবা অসৎ উপায় আছে, সে যত বড় শক্তিশালী হোক, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার কর্মকাণ্ডে, আমি সেখানে তীব্র প্রতিবাদ এবং হুঙ্কার দিয়েছি এবং সেখানে ঝাঁপিয়ে পড়েছি। সেই ধরনের মনোবল নিয়েই আমি আমার প্রার্থীদের কাছে, আমার সম্মানিত বিজ্ঞ বন্ধুদের কাছে আমি আমার প্রার্থিতা ঘোষণা করছি যে আসলে আমি এই বিষয়গুলা ধারণ করি। অর্থাৎ আমি নিজে যা বিশ্বাস করি সেটাই আমি ধারণ করি। আমাকে মুখে যেটা বলতে দেখেন সেটাই আমি পালন করি। মুখে একটা বলবো, ভিতরে ভিতরে আবার অন্যরকম চিন্তা করব, সেই বিষয়ে না। অর্থাৎ পারফেক্ট হিউম্যান বিং হওয়ার জন্য একজন যে যে যোগ্যতাগুলো থাকা দরকার, সেইগুলা আমি মনে করি কিছুটা আমার কাছে, কিছুটা হলেও চেষ্টা করেছি ধারণ করার জন্য। এবং কখনো কোনো আহ, কখনো কোনো আপনার কারো উহি বা কারো এজেন্ডা বাস্তবায়নে আমাকে টলাতে পারবে, এই ধরনের লোক এখন সৃষ্টি হয়েছে কিনা আমি জানি না। আমি এটা আমার উপর একটা কনফিডেন্স, সোজা কথা। এটুকুই আমার বক্তব্য আর কি। অর্থাৎ আমি আমার আমি আমার জায়গায় অটল। শত সহস্র প্রলোভনেও আমাকে নড়াতে পারবে না আমার আদর্শ থেকে। সেটাকে আমি আমার যোগ্যতা মনে করি। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়া, আপনি জানেন যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য সংখ্যা দিন দিন বাড়ছে। প্রায় 10,000-এর মতো সুপ্রিম কোর্ট আইনজীবী, 10,000 হয়তো ছাড়িয়ে গেছে। 2019 সালে যারা সুপ্রিম কোর্ট আইনজীবী, 20 সালে, 21 সালে তাদের অনেকে সদস্যভুক্ত হয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যদি একটি জায়গায় যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটা
কাঙ্ক্ষিত জায়গায় আসলে কি বুঝতে পেরেছি কিনা? আমাদের অনেক জায়গায় আমরা বলি যে বাংলাদেশের অনেক জায়গায় বাংলাদেশ এগিয়ে গেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কি মনে হয় যে সর্বোচ্চ আদালতের একটি আইনজীবী সমিতি হিসেবে ঠিক তার কাঙ্ক্ষিত জায়গায় বুঝতে পেরেছে? আপনার কি মনে হয় এ অবকাঠামো বিষয়ে? অবকাঠামোগতভাবে কিছুটা হলেও পৌঁছতে পেরেছে। অবকাঠামোগত উন্নয়ন যেটাকে বলা হয়, উন্নয়ন দুই ধরনের হয়, অবকাঠামোগত উন্নয়ন এবং সাস্টেনেবল উন্নয়ন যেটাকে ডেভেলপমেন্ট বলি। আসলে টেকসই উন্নয়ন যেটাকে বলবো, মানে ইনার ডেভেলপমেন্ট, সেটা আমি মনে করি যে হয়নি। কারণ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনেকগুলা সেক্টরে এখনো ওনারা চিন্তাই করেন নাই যে কিভাবে উন্নয়ন করা যাবে, কিভাবে ভোটারদের দৃষ্টি কাড়া যায়, আই ক্যাচিং কাজগুলা করার চেষ্টা করা হয়েছে বিগত বছরগুলোতে। আসলে অবকাঠামোগত উন্নয়ন যে কোনো দেশের ক্ষেত্রেই বলি না কেন, এটা কোনো জাতির ওভারঅল উন্নয়ন বলা যায় না। এখন আমাদের আইনজীবীদের মূল বিষয়টা কি এখানে? আমরা কিন্তু বুদ্ধিভিত্তিক প্রফেশনাল। আমাদের মেইন প্রপার্টি হচ্ছে ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমাদের আমাদের কোনো অন্য কোনো প্রপার্টি নেই। আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা হচ্ছে আমাদের মেইন প্রপার্টি। চেয়ার টেবিল এগুলা বা কতটা বই আছে, এই সমস্ত বিষয়, কতটা ইট আছে বিল্ডিং এ, কতটা টাইলস লাগানো হইলো, আর কতটা ব্যানার লাগানো হইলো, জিগজ্যাগ লাইট লাগানো হইলো, এগুলা কিন্তু দেখার বিষয় নয়। এগুলা দিয়ে কিন্তু প্রকৃত উন্নয়ন মেজার করা যায় না। এখানকার বিজ্ঞ আইনজীবীগণের জীবন মান, তাদের পেশাগত মর্যাদা, পেশাগত মান কতটুকু বিশ্বমানের হয়েছে, কতটুকু আমাদের দেশীয় স্ট্যান্ডার্ডেও পিকে আছে, সেটা দেখার বিষয়। দেখুন না, পার্শ্ববর্তী দেশগুলার সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাথে আপনারা আসুন, সেমিনার করেন না। পার্শ্ববর্তী দেশের আহ, আহ, বেশি দূরে যাওয়ার দরকার নেই। এশিয়ার যে দেশগুলো আছে ওই সমস্ত দেশের সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে এখানে আনুন, আমাদের সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে প্রোগ্রাম করুন, দেখুন ওনাদের এক্সিলেন্সি, দেখুন ওনাদের প্রফেশনাল ডিগনিটি, ওনাদের এক্সপার্টাইজ দেখুন, তাহলে কম্পেয়ার করতে পারবেন যে সুপ্রিম কোর্ট বার কত পিছিয়ে আছে। আমি এভারেজে বলছি না, আমাদের সুপ্রিম কোর্ট বারের অনেক সম্মানিত বিজ্ঞ সদস্য বিশ্বমানের আইনজীবী, কিন্তু আহ, আমাদেরকে তো একটা স্ট্যান্ডার্ডে যেতে হবে। কেউ থাকবে বিশ্বমানের, কেউ থাকবে আবার দেশীয় মানেরও না, তাহলে তো হলো না। এখানে তো একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে রাখতে হবে। এই বিষয়গুলোর যথেষ্ট গ্যাপ রয়েছে, এগুলাতে অ্যাড্রেস করে এগুলাতে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু কারো যদি সদিচ্ছা না থাকে, তাহলে তো আসলে বারবার তাদেরকে তো আর পুশ করে তো আর করা যায় না। এগুলো না হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। এগুলো এক ধরনের আসলে নিজেদের মাঝে অন্যদেরকে, অর্থাৎ উপনিবেশিক একটা যে ধ্যান ধারণা এখনো রয়ে গেছে, অর্থাৎ নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখা, অন্যদেরকে চাকরের মতো খাটানো, অর্থাৎ নিজে বিশ্বমানের আইনজীবী হয়ে যাবে, ভালো হয়ে যাবে একটা ক্লাস, আর একটা ক্লাসকে রাখবে হচ্ছে আপনার ক্লার্কের মতো খাটানোর একটা টেন্ডেন্সি থাকবে। যে ঠিক আছে, ব্রিফ আনো, মামলা আনো, তোমরা ড্রাফট করে সাইন করে দাও, আমরা শুনানি করি। লক্ষ লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ব্রিফ নাও, আমাকে 5 লক্ষ দাও, আর 10 লক্ষ 8 লক্ষ দাও, তুমি 20,000 নিয়ে চলে যাও। এই যে টেন্ডেন্সি, এটা কিন্তু আছে, আপনি নিশ্চয়ই জানেন আমাদের কোর্ট অঙ্গনে। সুতরাং বারের আইনজীবীদের যে ইনার ভিউটি বা তাদের যে জ্ঞানের ডেভেলপমেন্ট, প্রকৃত জ্ঞান অর্জনের যে তাদের প্রচেষ্টা, এদিকে কিন্তু তাদেরকে দাবিত করা হয় না, তাদেরকে মিছিলে ডাকা হয়, বলা হয় না লাইব্রেরিতে যাও। আমি তো সেই সংগ্রামই করে যাচ্ছি যে লাইব্রেরি মুখী করতে হবে আইনজীবীদেরকে। পড়তে পড়তে সময় তো পাওয়া যায় না, 24 ঘন্টা কিভাবে যায় সেটা তো আইনজীবী রুটিনে থাকা, রুটিনে তো আপনার ইয়ে হয়ে যায়, যে কিভাবে 24 ঘন্টা চলে যায়। আমরা দেখেছি অনেক লিজেন্ডারি লয়ার যারা তাদের এখনো অনেক সিনিয়র অ্যাডভোকেট আছেন সুপ্রিম কোর্টের, যারা চেম্বার শেষে বাসায়, চেম্বারে কোর্ট শেষে চেম্বারে গিয়ে নির্দিষ্ট সময়ে নির্জন কক্ষে বসে পড়াশোনা করেন। আমি অনেককেই চিনি এখনো, অনেক সিনিয়র অ্যাডভোকেট যারা আছেন নির্জন কক্ষে 2 থেকে 3 ঘন্টা আপনার ক্লোজ ডোরে পড়াশোনা করেন। তো এই জিনিসগুলো সংস্কৃতি তো নাই। এখন দেখেছি যে কোর্ট শেষ হওয়ার পরেও আড্ডা চলছে চলছে চলছেই। বিভিন্ন রকম ওগুলো নাম বলবো না আমি, বিভিন্ন রকম সংগঠন, বিভিন্ন রকম ব্যাচ, বিভিন্ন রকম, এখানে সুপ্রিম কোর্ট বার হচ্ছে একটা এলিট সোসাইটি, এলিট অ্যাসোসিয়েশন। এখানে আবার 70 থেকে 80টা সংগঠন আছে এর মাঝেই, ওনারাই আবার ক্লাস্টার হয়ে গিয়েছেন, ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়েছেন। এই ডিভিশনের অর্থ কি আমি বুঝি না। যত ডিভিশন হয় তত তো ইউনিটি নষ্ট হয়। আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য সবাই একসাথে, আঞ্চলিক বিভিন্ন রকম সমিতি, তারপরে এই সমিতি, বিভিন্ন রকম আপনি নিশ্চয়ই জানেন 70 থেকে 80টার মতো সংগঠন আছে। এই সংগঠনগুলা কিসের কল্যাণে, কিসের জন্য কাজ করে? আইনজীবীদের পেশাগত মর্যাদা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য যদি কাজ করে থাকতো সবাই মিলে, তাহলে তো এটা কি বলবো, ডায়মন্ডের মতো হয়ে যেত আমাদের
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কোথায়? আমি তো দেখছি না। এটা অনেক সময় দেখা যাচ্ছে ভোটের সময়ে, এগুলো আমি প্রার্থী হিসেবে বললেও অনেক সময় খারাপ লাগবে, ভোটের সময় এগুলো আমার মনে হয় এক ধরনের চাঁদাবাজির একটা ইয়ে হয়। আমি বলতে হয়, আমি এগুলো ভয় পাই না। আমি আমি বলবো যে এই ধরনের সংগঠনগুলো চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে যায় ভোটের মৌসুমে, এটা পরিহার করা উচিত। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, আপনি জানেন যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আপনি অনেক সময় ইতিমধ্যে পার করেছেন। আমার জানা মতে আপনি প্রায় 10 বছর সময় প্রায় কাছাকাছি হয়তো পার করেছেন। আপনার কাছে একটি আপনি নিজেও জানেন যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিগত 1 দশকে তার সদস্য সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে তরুণ আইনজীবীদের সংখ্যা ইদানিং অনেক বেশি লক্ষ্য হচ্ছে। আসলে তরুণ আইনজীবীদের জন্য আসলে কি কাঙ্ক্ষিত মান বা কাঙ্ক্ষিত বারে আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীতে পৌঁছাতে পারছি কিনা, সে বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলে তরুণ আইনজীবী বন্ধুদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, কারণ অনেক তরুণ আইনজীবী বন্ধু আছে তারা কিন্তু এই পেশার দিকে, পেশার মানের দিক থেকে পেশাগত দিকগুলো নিয়ে তারাও চিন্তা করছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বিজ্ঞ তরুণ বন্ধু যারা আসছেন অনেকেই এক্সট্রিম মেধাবী, এক্সট্রাঅর্ডিনারি অনেকে আছে, অনেকের সাথে আমার ইন পার্সন কথা হয়েছে এবং দেখি ওনাদের সাবমিশন। অনেক মানে পটেনশিয়াল লার্নেড ফ্রেন্ড আছে তরুণদের মাঝে, কিন্তু ওনাদেরকে তো ফস্টার করতে হবে, ওনাদেরকে আসলে একটু সুযোগ দিতে হবে। অনেকেই সেই সুযোগ পাচ্ছে না। ভালো ভালো কোনো চেম্বারে অনেকে সুযোগ পাচ্ছে না। এখানেও আবার রাজনৈতিক দেন দরবারের ব্যাপার থাকে, রাজনৈতিক লবিং থাকলে ভালো চেম্বারে ঢুকে যেতে পারে। আবার এদেরকেও, আপনি নিশ্চয়ই জানেন, আপনি তো রেগুলার প্র্যাকটিশনার, আপনি জানেন যে এখানে অনেক আপনার ড্রব্যাক আছে, অবস্টাকেল আছে। যারা চ্যালেঞ্জিং প্রফেশনে আসছে প্রথম অবস্থায় দেখা যাচ্ছে যে এদের একটা সম্মানীয় সঠিকভাবে দেওয়া হয় না, পড়াশোনার কথা বাদই দিলাম। তো আমি নির্বাচিত হলে আমি ভুলে গিয়েছিলাম যে আসলে মিনিমাম একটা তরুণ বিজ্ঞ বন্ধুদের বা শিক্ষানবিশ যারাই বলেন না কেন, তাদের মিনিমাম একটা অ্যালাউন্স ফিক্স করে দিতে হবে। গার্মেন্টস শ্রমিকদের যদি মিনিমাম অ্যালাউন্স থাকতে পারে, অন্যান্য পেশাজীবীদের, অর্থাৎ বিজ্ঞ তরুণ বন্ধুরা যখন আইন পেশায় ঢুকবে, সাথে সাথে তাকে যেই সিনিয়রই তাকে এঙ্গেজ করুক না কেন, তার একটা নির্দিষ্ট মিনিমাম একটা রিমুনারেশন ফিক্স আপ থাকবে, তাহলে জীবন মান কিছুটা হলেও উন্নত হবে। আর পড়াশোনার বিষয় যেটা বললাম, যে আসলে তরুণ বন্ধুরা অনেকেই এখানে এসে ফ্রাস্ট্রেশনে পড়ে যান, কারণ হচ্ছে প্রথম অবস্থায় একটু স্ট্রাগল করতে হয়। তো তরুণ বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, কোনো আদেশ উপদেশ নয়, অনুরোধ, যে শত কষ্ট হলেও লেগে থাকবেন। আর রাজনৈতিক স্লোগান মূলত আপনার ব্যক্তিগত প্রফেশনাল কোনো কাজে আসবে না। আমি দেখেছি অনেকেই ড্রপ আউট হয়ে যায় আবেগের কারণে, রাজনৈতিক স্লোগানে গিয়ে অন্যদের সিঁড়ি হয়ে যাবেন, নিজে কিন্তু অন্যদেরকে সিঁড়ি ইউজ করতে পারবেন না, এটা আমি দেখেছি। সুতরাং পড়াশোনা বিকল্প নেই, প্রচুর পড়াশোনা। এবং আমি ব্যক্তিগতভাবে যখন মামলা থাকে না তখন কোর্টে বসে বসে মামলা শোনার অভ্যাস আমার ছিল, এখনো করি। একেবারে আর্লি ইন দ্য মর্নিং যখন আসি এপিলেট ডিভিশনে, এখন তো আপনার ভার্চুয়াল কোর্ট হওয়ার কারণে ঢুকি, কিন্তু যখন অ্যাকচুয়াল ফিজিক্যাল প্রেজেন্স ছিল তখন তো সকাল 9টার মধ্যে গিয়ে বসে থাকতাম মামলা না থাকলেও এপিলেট ডিভিশনে। তো এইগুলা, এই কিছু কিছু হ্যাবিট আছে, এগুলা নিজেদের মাঝে গ্রো করতে হবে। আর আবেগপ্রবণ হয়ে আইন পেশায় ভালো করা যায় না। বিজ্ঞ বন্ধু তরুণ বন্ধুদের নিকট আমার উদাত্ত আহ্বান যে আসলে প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝে, এমুকে ওইটা বলছে, অমুকে ওইটা বলছে, ওখানে বেড়াতে যেতে হবে, ওই পিকনিকে যেতে হবে, কিছু কিছু জিনিস নিজেকে একটু নিজের বুঝ বিচার করে চলতে হবে। আর যখন আপনার নিজের মাঝে অনেক কিছু থাকবে, অর্থাৎ আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যদি একটা খাটের নিচে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, কেউ যদি শত চেষ্টাও করে ওখান থেকে ধোঁয়া বের হতে দিবে না, এটা কিন্তু সম্ভব না, ধোঁয়া বের হবেই। অর্থাৎ আপনি যদি মেধাবী হন, আপনার মাঝে যদি চ্যালেঞ্জিং বা পটেনশিয়াল কোনো কিছু থাকে, এই বছর না হলে পরের বছর, না হলে 10 বছর পরে, না হলে 20 বছর পরে হলেও কিন্তু আপনার আপনার সেই মেধাটা কিন্তু এক্সপোজ হবে এবং আপনি একজন বিজ্ঞ ভালো লয়ার হিসেবে সারা দেশে নাম কামাবেন। এটা আমি মনে করি আর কি, আমরা দেখেছি সিনিয়রদেরকে আর কি। ধন্যবাদ। এর বেশি তো আর আমার কিছু বলার নেই, আমি এখনো এত বেশি ইয়ে না যে এদেরকে অ্যাডভাইস দিতে পারবো। আপনি আমাদের একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে কার্যকাল, তার মেয়াদ হচ্ছে মাত্র 1 বছর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকাল 2 বছর করা উচিত কিনা আপনি মনে করেন? এবং কারণ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আমরা যারা দায়িত্বে নিতে দেখেছি তাদেরকে ঠিক দায়িত্ব গ্রহণের পর বিশেষ বিশেষ কাজ নিয়ে তাদের যখন প্রস্তাবগুলো নেয় বা আগ্রহ প্রকাশ করে, একটা সময় তারা এই বিষয় করে এবং আইনজীবীদের কাছে তারা তাদেরগুলো তুলে ধরে, অনেক সময় মেয়াদের কাছাকাছি সময় তারা চলে আসে। আসলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে মেয়াদকাল, সে মেয়াদকাল কি বাড়ানো উচিত কিনা, এবং অনেকে বলেন বাড়ানো উচিত এবং বাড়ানো উচিত না। আপনি আসলে আপনার দৃষ্টিকোণ থেকে যদি বলতেন আসলে কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে গঠনতন্ত্র বা সংবিধান যেটা আছে, এটার অনেকগুলা ইস্যু আছে, এগুলা আসলে সংশোধনের দাবি রাখে। অনেকগুলা ইস্যু আছে, যেমন আমাদের অনেক বিজ্ঞ বন্ধু আছে 35 ইয়ার্স এর পরে যখন সদস্য হয়েছে সুপ্রিম কোর্ট বারের, তারা বেনেভোলেন্ট ফান্ড পাচ্ছেন না, তাদেরকে কন্ট্রিবিউটরি বেনিফিট ফান্ড দিচ্ছেন। এই সংখ্যা কিন্তু কম নয়, ওনারা বঞ্চিত হচ্ছে, ওনাদেরকে ওনারা বৈষম্যর শিকার হচ্ছেন। এটাও কিন্তু একটা দাবি। এই বিষয়টা সংশোধনের দরকার, এবং ওনাদেরকে সবাইকে সেম ফুটিং এ আনা উচিত, যেহেতু ওনারাও কিন্তু ওকালতনামার ফিস জমা দিচ্ছেন, ওনারাও কিন্তু সুযোগ সুবিধা সবকিছু জমা দিচ্ছেন, কিন্তু সুযোগ সুবিধা বা বেনেভোলেন্ট ফান্ড পাচ্ছেন না। এই যে রুলটা আছে, এটা সংশোধন করা উচিত। এটা অনেক বিজ্ঞ বন্ধুদের দাবি। আমি মনে করি যে এটা সংশোধনের প্রয়োজন আছে। আমাদের সংবিধানের আপনার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রের সংশোধনের প্রয়োজন আছে। এরপরে যেটা বললেন যে 1 বছর বা 2 বছর যে টেনিউরটা, তো এইটাও কিন্তু যদি চেঞ্জ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে সংশোধনের প্রয়োজন। এবং এটা তো আর এমনিতে হবে না, আমার কথায় হবে না। এটা আসলে জেনারেল মিটিং এর ব্যাপার। সাবেক যে প্রেসিডেন্ট থাকে, গুরুত্বপূর্ণ বারের সিদ্ধান্ত নিতে হলে সাবেক বারের প্রেসিডেন্টদের মতামতের প্রয়োজন হয়। এই সমস্ত এটা অনেক অনেক একটা প্রক্রিয়ার বিষয়। হ্যাঁ, যখন যুগের দাবি আসবে, যখন খুব প্রয়োজনীয় মনে হবে, তখন হয়তো হবে। আমার ইন্ডিভিজুয়াল কোনো ওপিনিয়ন এখানে দিয়ে কোনো লাভ নেই। আর একটা যে অডিয়েন্স যিনি কোয়েশ্চেনটা করেছেন, উনি ওনার দিক থেকে বলেছেন, ওনার মতামতটা এখানে থ্রো করেছেন। আর সংশোধন ছাড়া তো এটা কোনো সুযোগ নেই যদি করতে হয়। আর এটা একটা অসুবিধাও আছে একটা, যদি 2 বছর করা হয়। এমনিতেই তো 1 বছরে অটোক্রেটিক ভাব আমাদের মাঝে চলে আসে। 2 বছর হলে দেখা গেল যে কোনো রকমে এখানে আসলে বা দেখা যাবে যে লগি বৈঠার মতো আবার কোনো কিছু হয়ে যায় কিনা, সেটাও মানে ক্ষমতার লোভ তো আমাদের মাঝে খুব কাজ করে। দেখা যাবে যে এখানে নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য 2 বছর ক্ষমতা পেয়েছি, দেখি কি করা যায়, এখানে একটা অটোক্রেটিক মানে স্বৈরতান্ত্রিক ভাব চলে আসবে। এটা খুব বেশি সুবিধাজনক হবে বলে মনে হয় না। আসলে আইনজীবীদের এই সমিতিতে তো তেমন ডেভেলপমেন্টের কি, আমাদের পড়াশোনার ডেভেলপমেন্ট, একটা শৃঙ্খলা রাখা, একটা প্রপার অ্যাডমিনিস্ট্রেশন রাখা, বার বেঞ্চের সমন্বয় রাখা, এগুলাই তো। এখানে নাচ গান বা অন্য কোনো অনুষ্ঠানের তো প্রয়োজন হয় না। আর অবকাঠামোগত উন্নয়ন তো প্রতি বছর বছর হয় না। অবকাঠামোগত উন্নয়ন একবার শুরু করে দিয়ে গেলে সেটাকে শেষ করতে পারবে পরবর্তী কমিটি। এক কমিটি শেষ করতে হবে এমন তো কোনো কথা নয়। তাছাড়া এই বছর যেই উন্নয়নগুলো হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন, এই উন্নয়নগুলো তো এই কমিটির কোনো ক্রেডিট নয়। এই উন্নয়নগুলো কিন্তু পূর্ববর্তী কমিটির জনাব এম মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বাধীন এবং সিনিয়র অ্যাডভোকেট জনাব এম আমিনউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি এই যে বরাদ্দটা এনেছে। আমাদের মাননীয় সাবেক মন্ত্রী ছিল যে আপনার পাবলিক ওয়ার্কস মিনিস্ট্রি, উনি সমর রেজাউল করিম সাহেবের এটা কিন্তু একটা বিরাট কন্ট্রিবিউশন। আমাদের এটা স্বীকার করতে হবে। কিছু কিছু জিনিস স্বীকার না করলে তো মুশকিল। স্বীকার করতে হবে যে উনি এটা এনে দিয়েছেন, তারপরে ওনারা এটা ইমপ্লিমেন্টেশনের জন্য চেষ্টা করেছেন। কারণ এটা যে এটার ক্রেডিট নিজেরা নিতে যাওয়ার চেষ্টা করা, এটা উচিত নয় আমি মনে করি। এটাকে অনেকেই জানেন না, অনেক বিজ্ঞ বন্ধুরা যারা অনেক সময় দেখা যাচ্ছে যে দেখতেছেন বিভিন্ন সময় যে মনে করছেন যে এই কমিটি অনেক কিছু করে ফেলছে, এই কমিটি এটাকে সমন্বয় করে এটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিছুটা ভূমিকা রেখেছেন, কিন্তু এটা পূর্ববর্তী কমিটির কন্ট্রিবিউশন। এবং পাবলিক ওয়ার্কস মিনিস্টার সমর রেজাউল করিম সাহেবের এটা একটা কন্ট্রিবিউশন আমাদের আইনজীবীদের জন্য। ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমি অনুষ্ঠানের মাধ্যমে। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, আপনার কাছে আমরা অনেকগুলো প্রশ্ন করেছি। একটি প্রশ্ন আসলে আমাদের কাছে খুব জানতে ইচ্ছে করছে, আপনি যেহেতু একজন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, আপনার কাছে এই প্রশ্নটা আসলে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশের একটি ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি এবং দেশের সবচেয়ে প্রভাবশালী আইনজীবী সমিতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আপনি একজন প্রার্থী হিসেবে, বা যদি আপনাকে যদি মূল্যায়ন করতে বলি, যে আসলে কি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনেক সাধারণ আইনজীবীদের কাছে একটি কথা সবসময় শোনা যায়, তো যদিও তারা প্রকাশ্যে কথাগুলো বলতে চান না, যে রাজনীতিক একটা প্রভাব এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে আসলে পড়ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অনেক বেশি রাজনৈতিক লেজুর ভিত্তিতে চলে যাচ্ছে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? কারণ দুটি বড় দলের একটা রাজনৈতিক একটি প্রভাব কিন্তু থাকে, সব জায়গায় আছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অনেকদিন
ধরে তাদের ঐতিহ্য জায়গা থেকেও তারা ছিল, কিন্তু আসলে কি এটা কি বেড়ে যাচ্ছে, বা আসলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের যে কথাটি তারা আসলে বলছেন, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, এই কথাটাকে আসলে কতটুকু সত্য বলে আপনি মনে করেন? না, এটা সত্য, তো এটা শতভাগ সত্য। আগের মতো তো অবস্থানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নেই। অনেক সিনিয়র বিজ্ঞ আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট যারা আছেন, আমাদের সুপ্রিম কোর্টে তো সিনিয়র অ্যাডভোকেট খুব বেশি নয়, সিনিয়র অ্যাডভোকেট যারা আছেন তারা কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক যে একটা এখানে কি বলবো, যে রাজনৈতিক একটা আসছে, আপনার প্রভাব বলবো আর কি, ইনফ্লুয়েন্স, এটাকে ওনারাও ভালো চোখে দেখছেন না, কারণ ওনারা তো অনেকদিন যাবত প্র্যাকটিস করে সিনিয়র অ্যাডভোকেট হয়েছেন, ওনাদের আসলে মর্যাদার সাথে যায় না। ওনারা দেখেছেন যে সুপ্রিম কোর্ট রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা অবস্থায় কেমন ছিল, সুতরাং ওনারাও অনেকেই এটা ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, কিন্তু কেউ কেউ দলীয় রাজনীতির সাথে জড়িত থাকার কারণে হয়তো এটাকে দুঃখ কষ্ট হলেও মেনে নিচ্ছেন। এরকম অনেক সিনিয়র অ্যাডভোকেটকে আমি জানি এবং চিনি। তো আমি তো বললাম যে এটার বিরুদ্ধে তো আমার সংগ্রাম, এবং আপনি জেনে খুশি হবেন যে আমি এবার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়েছি, এবং আমি এটাই আমার কাছে একটা প্রাপ্তি যে অনেক বিজ্ঞ বন্ধুদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছি। অনেক বিজ্ঞ বন্ধু এবার ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়েছে আমার মতো, ইভেন প্রেসিডেন্ট সহ বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন। তো নিশ্চয়ই আপনি জানেন। তো এটা শুধু আমি প্রার্থী হয়েছি তা না, আগে আমি প্রার্থী ছিলাম, এখন অনেকেই আহ, এই বিষয়টা ধারণ করে ওনারা প্রার্থী হয়েছেন। তো রাজনৈতিক যে প্রভাবটা কিন্তু একেবারে কম নয়, এটা আস্তে 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 আমাদেরকে গিলে ফেলবে আর কি, রাহুল দাসের মতো এরকম একটা অবস্থা। ইনস্টিটিউটটা যে একটা শক্তিশালী অবস্থানে ছিল সেটা এক সময় হয়তো থাকবে না। এই জন্য আমাদেরকে এখনই সুযোগ, মানে এখনই সজাগ হওয়ার সময় এসেছে যে আসলে আমাদের অস্তিত্ব যেন আমরা সংকটে না পড়ে যাই আর কি। আমরা কেন নমিনেশন নেওয়ার জন্য নগর ভবনে যেতে হবে? কেন নমিনেশন নেওয়ার জন্য যেতে হবে আপনার পল্টনের নাকি গুলশান অফিস, ওখানে যেতে হবে কেন? কার সাথে আমাদের স্কাইপিতে কথা বলতে হবে? আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী, ওনাদের কি সে ধরনের যোগ্যতা আছে নাকি? আসুক, সুপ্রিম কোর্টের আইনজীবীদের যে কোয়ালিফিকেশন আছে, ওনাদের কোয়ালিফিকেশন যোগ্য ইয়াদ করুক। আমাদের লজ্জায় মাথা ইয়ে হয়ে যায় যে কেন আমরা ওই সমস্ত জায়গায় যাই। আত্মসম্মান বোধের কতটুকু আমরা অবক্ষয় হয়েছি নিজেদের মাঝে, চিন্তা করতে আমার মাঝে মাঝে অবাক লাগে আর কি, যে আমরা আসলে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। ওখানে গিয়ে একেবারে ধ্যান দরবার করে তদবির করে এমুককে ফোন দিয়ে, আবার এটাও এগুলো বলতে লাইভে খুব বিব্রত বোধ করছি আসলে। এমন অনেক ধ্যান দরবারও কিন্তু আসলে অনেক কিছুই শুনি, এগুলা তো বলা যাবে না অন এয়ারে, অনেক কিছু শুনি যে নমিনেশন পাওয়ার জন্য কি করে, অনেক কিছুই শোনা যায়। তো এগুলো দুঃখজনক আসলে। সুপ্রিম কোর্টের আইনজীবীদের আমি আসলে হতাশা ছাড়া আর কিছুই না, এই নমিনেশন বাণিজ্য বা ওখানে দৌড়ানো। ওনারা যদি আমাদেরকে সাপোর্ট করতে মনে মনে চায়, তাহলে আমরা আমাদের এখানে আমাদের চেম্বারে এসে ওনারা বলবে যে ঠিক আছে তুমি দাঁড়াও। আইনজীবী নেতারা নির্বাচন করবে যে তুমি দাঁড়াও তুমি দাঁড়াও। সবাই এইভাবে সাজগুজ করে ওইখানে গিয়ে নতুন বউ দেখতে গেলে যেমন জামাই যেরকম দেখে এরকম ভাবে গিয়ে বসে থাকে, এরকম হাত এরকম করজোড়ো করে, লজ্জা লাগে আমার এগুলো দেখলে, যে আবার পরের দিন এসে কোর্টে আইসা খুব বাবুগিরি করে। লজ্জার ব্যাপার এগুলা, এগুলো প্রেস্টিজের ইস্যু, যে এরা আহ, তো আমাদের সবার ইজ্জত নষ্ট করতেছে এইভাবে নমিনেশন এবং আনার জন্য গিয়ে বসে থাকে। এবং এর অনেক কিছু এখানে অনেক হয়ে যায় অনলাইন লাইভে, আমি আপনাদেরকে কি বলবো, এগুলা নমিনেশন পাওয়ার ক্ষেত্রে অনেক বিষয় ঘটে যায় আরো। এই জন্যই বলছি, আপনি যেহেতু রাজনৈতিক প্রভাবের কথা বলছেন, তো রাজনৈতিক প্রভাবের কথা হচ্ছে এখানে। কেন আমরা ওখানে না গেলে কি হবে? সুপ্রিম কোর্ট বারের নির্বাচন কি জাতীয় নির্বাচন? এখানে আমাদের বারের উন্নয়নের জন্য কি এখানে কোনো দলীয় কোনো কোনো প্রভাবের প্রয়োজন আছে বলে মনে করেন? এইখানে টাকা দিয়ে এখানে উন্নয়ন অনেক কিছুই করা যায়। আর আপনি অনেককে প্রশ্ন করতে পারবেন যে হ্যাঁ, বারের অবকাঠামোগত উন্নয়ন বা বিল্ডিং এর উন্নয়নের জন্য বিল্ডিং করতে হলে ফান্ড লাগবে। তো ফান্ড লাগলে ফান্ড এমনিতে দিতে বাধ্য যে কোনো রুলিং গভর্নমেন্ট, রুলিং পার্টি। কারণ হচ্ছে আইনজীবীরা কোটি কোটি টাকা রাজস্ব আয় করে দিচ্ছে তাদের প্রফেশনাল কাজের মাধ্যমে, রেভিনিউর মাধ্যমে, কোর্ট ফি এর মাধ্যমে, পাচ্ছে না? কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা। তাহলে আইনজীবীদেরকে এরকম 20 কোটি, 30 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা এরকম ভর্তুকি বা ডোনেশন দিবে, এর জন্য এদের লেজুর বৃত্তি হতে হবে এমন কেন? এটা আমাদের অধিকার, এটা তো এমনিতেই আমরা পাই। এর জন্য তো আবার ওনাদের আজ্ঞাবহ হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের একেবারে, এটা আমরা প্রিভেইল করি এই ধরনের রাইট, এটা এন্টাইটেল টু গেট দিস ফ্যাসিলিটি। এটা তো আমরা এবং আমাদের পাওয়ার হকদার। প্রতিদিন ভুইয়া আমরা আপনার যে জায়গাগুলো থেকে আপনি আলোচনা করেছেন সেই জায়গাগুলোর সাথে আমরা নিজেরাও অনেক কিছু বুঝতে পারছি। আমরা হয়তো জানি যে আপনি যে বিষয়গুলো অবতারণা করেছেন সেই বিষয়গুলো অনেক দিন ধরে হয়ে আসছে। সেই জায়গাগুলো থেকে উত্তরণের জন্য কিছুটা সময়েরও প্রয়োজন রয়েছে, সেটা আমরা অস্বীকার করার কোনো উপায় নেই বলে আমরা হুম। মনে করতে পারি।
অ্যাডভোকেট সময় ফরহাদুদ্দিন লাগবে, ইট ভুঁইয়া, উইল টেক টাইম। অনেকক্ষণ অনেকক্ষণ আপনি আমাদের সাথে সময় দিয়েছেন এবং আমাদের লয়ার্স টিভির সাথে ছিলেন। আমাদের সাথে লয়ার্স টিভি যারা দর্শকরা যারা দেখেছেন, আমরা সবাইকে বলবো যে লয়ার্স টিভি প্রোগ্রামটা আপনারা দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন। অ্যাডভোকেট ফরহাদুদ্দিন ভুঁইয়া, আপনি ভোটের এক নির্বাচনে একজন প্রার্থী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনেকে হয়তো এখনো প্রোগ্রামটি দেখছেন, আবার দেখবেনও। তাদের কাছে আপনার ভোট, প্রত্যেকটি প্রার্থী আসলে ভোট চাওয়ার জন্য আগ্রহী থাকেন। আপনি যদি তাদের কাছে আপনার কোনো কিছু চাওয়ার থাকে এবং আপনার যদি সেই আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমাদের অনুষ্ঠানের দর্শকদের কাছে আপনি বলতে পারেন। এবং আপনি আমাদের শোয়ের একেবারে শেষ পর্যায়ে আমরা আপনার কাছে বলতে চাই, আসলে আপনি আমাদের যে বিষয়গুলো অবতারণা করেছেন একজন প্রার্থী হিসাবে, আমরা সেই বিষয়গুলোর সাথে আমরাও অনেক জায়গায় আপনার সাথে একমত। এবং সেই জায়গাগুলোতে আমরা যদি পরিবর্তন আনতে পারি, আমরা মনে করি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি বিশ্বমানের আইনজীবী সমিতিতে পরিণত হবে। কারণ আমি নিজেও একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমি আপনার সাথে এই বিষয়গুলোকে আমরা অনুধাবন করি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তার হারানো ঐতিহ্যের জায়গায় পৌঁছবে বলে আমরা বিশ্বাস করি। এবং আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার যে চাওয়া, সেই চাওয়াটা যদি প্রকাশ করতেন একেবারে শেষ পর্যায়ে। ধন্যবাদ আপনাকে। আহ, যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের সবাইকে জানাচ্ছি আসলে অনেক অনেক কৃতজ্ঞতা, আপনারা অনেক সময় নিয়ে দেখেছেন। আমি আমার নিজের পরিচয় আসলে কি দিব, ফরহাদউদ্দিন আহমেদ বিয়ে। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। আমি এবছর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে নির্বাচন আছে তাতে সহ সম্পাদক বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আপনাদের নিকট আমার সবিনয়ে একটা অ্যাপিল যে আপনারা আপনাদের মূল্যবান 2টা ভোটের মাঝে একটা ভোট আমাকে দিবেন। আপনারা দেখুন যে প্রতি বছরই আপনারা বিভিন্ন দলীয় প্রার্থীকে নির্বাচিত করে আসছেন। একজন ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন প্রার্থীকে নির্বাচিত করে দেখুন বারের কতটুকু আমার কমিটমেন্ট আমি রাখতে পারি। আর পজিটিভ চেঞ্জ ইজ নট ফার অ্যাওয়ে। আমি এটা বিশ্বাস করি যে ইতিবাচক পরিবর্তন আসলে সময়ের ব্যাপার। আপনারা চাইলে ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারেন। আপনাদের কাছে সেই আপনারা ভোটাধিকার প্রয়োগ করে সেই পরিবর্তনে অংশীদার হতে পারেন। এবং হন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে উম আগামী নির্বাচনে অর্থাৎ 10 এবং 11 তারিখে যে ব্যালটের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান এবং সুচিন্তিত মতামত দিয়ে আইনজীবীদের হারানো ঐতিহ্য অর্থাৎ পেশাগত মর্যাদা ফিরিয়ে এনে আমাকে আপনাদের পাশে আইনজীবী বান্ধব কিছু কাজ করার সুযোগ করে দিবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভুঁইয়া, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন এই নির্বাচনকালীন সময়, তার জন্য আপনাকে আমাদের লয়ার্স টিভির পরিবার আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমরা লয়ার্স টিভির পরিবার অন্য এক সময় যুক্ত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আপনি আমাদের সাথে থাকবেন এবং আমাদের অনুষ্ঠান অনেকে দেখেছেন এবং আমরা মনে করি আপনারা আমাদের লয়ার্স টিভির প্রত্যেকটি প্রোগ্রামের সাথে যেভাবে সম্পৃক্ত ছিলেন, ভবিষ্যতেও আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। অ্যাডভোকেট ফরহাদউদ্দিন আহমেদ ভুঁইয়া, আপনাকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ শুভরাত্রি। থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।